গুড মর্নিং এভরিবডি। আজকে কালিম্পংয়ের এই সার্কিটে আমার দ্বিতীয় দিন। কাল দারুণ স্বাচ্ছন্দ্যে এই চারখোল রিসর্টে সময় কাটিয়েছি, এত ভালো লেগেছে। আজকে সকালবেলাতেও তো দেখলেন আকাশ কতটা পরিষ্কার ছিল, কি ঝকঝকে পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, ভ্যালির বিউটি দেখেছি। আজকে এই দ্বিতীয় দিনে আমি চারখোল থেকে ঘন্টা দেড়েক দূরে যাব। আমি থাকবো মেন টাউন কালিম্পংয়ের কাছে। আমি এবার যখন কালিম্পংয়ে আসি, সত্যি কথা বলতেই ভাবিনি যে এতটা ঠান্ডা পাবো। কাল রাত্রিবেলা মোটামুটি 15-16 নেমেছিল, আজকেও ওই একই রেঞ্জে থাকবে টেম্পারেচার। রাত্রিবেলা কিন্তু ভালো মতো শীতের পোশাকের প্রয়োজন পড়ছে। আমরা চারখোলের যে জায়গাটিতে আছি, এখান থেকে মোটামুটি মূল টাউন কালিম্পং ডেলো হয়ে যায় 30 কিলোমিটার মতো, সময় নিয়ে নেয় 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা। আর আশপাশের ভ্যালিটা যে এত ভালো লাগছে না, বারবার এদিকেই চোখ চলে যাচ্ছে যখনই রিসোর্টের কমন এরিয়াগুলোয় আসছি। আর এদিকে দেখুন মেঘ বয়ে যাচ্ছে, কি অপূর্ব সুন্দর না আমাদের ঘরগুলো, রিসোর্টটাও, সব মিলিয়ে এত ভালো লেগেছে। ওপরের এই ভিউ পয়েন্ট, দূর থেকে মনেস্ট্রি থেকে আওয়াজগুলো ভেসে আসছে, সত্যিই মায়াবী পরিবেশ উত্তরবঙ্গে। আর শুধু যে কাঞ্চনজঙ্ঘা দেখেছি বলে নয়, তার আশপাশের অন্যান্য অনেকগুলি হিমালয়ান পিকস দেখেছি। এখনো দেখুন এতটা বেলা নেমে যাওয়ার পরেও আশপাশটা যথেষ্ট পরিষ্কার, এত ভালো লাগছে সবুজে মোড়া এই পরিবেশ। এটা ছেড়ে আবার ওই 43-44 ডিগ্রিতে ফিরে যেতে হবে, এটা ভেবেই একটা কিরকম লাগছে। এই গোটা উত্তরবঙ্গ যে ভ্রমণ আমি করেছিলাম, সেখানে গাড়ির যখন যা প্রয়োজন পড়েছিল তা আমাকে আয়োজন করে দিয়েছিল আমার বন্ধু কৌশিক। কৌশিকের নাম্বার দেয়া থাকলো স্ক্রিনে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। গোটা নর্থ ইস্ট জুড়েই ওনারা কাজ করে থাকেন। আপনাদের ছোট বা বড় গাড়ি যাই প্রয়োজন পড়ুক, কৌশিক কিন্তু সেটা অ্যারেঞ্জ করে দিতে পারে। আমারও এই গোটা ট্রিপে ওদের সার্ভিস বেশ ভালো লেগেছিল। সেদিন যখন চারখোল থেকে বেরোলাম, সত্যি কথা বলতে এটা ঠিক করিনি যে কালিম্পংয়ে কোথায় গিয়ে থাকবো। যেহেতু নন প্রমোশনাল একটা ট্রিপ, তাই আমি যেখানে ইচ্ছে গিয়েই থাকতে পারি। আমার যে জিনিসটা মাথায় ছিল যে আমি আইটিসি বা মেফেয়ারের মধ্যে কোথাও একটি জায়গায় গিয়ে উঠব। আইটিসিটা একেবারেই নবনির্মিত, তাই ভেবেছিলাম প্রথমে সেই জায়গাটিকে একটি সুযোগ দিয়ে দেখা যাক। যদি সেখানে রুম ভালো লাগে তাহলে সেখানেই থাকবো, কারণ মেফেয়ারের তুলনায় আইটিসির খরচটা প্রায় 40-50% কম ইন সাম কেসেস। আমি যে সময় গেছিলাম তখন আইটিসিতে ঘর ভাড়া পেয়ে যাচ্ছিলাম সিঙ্গেল পার্সনের জন্য এই 5,500 টাকায়, দুজন থাকলে হয়তো 6,500 টাকা পড়তো। মেফেয়ারে সেখানে খরচটা প্রায় 10 থেকে 11,000 টাকা পার ডে ফর আ কাপল, তাই খরচটা একটা বিরাট তারতম্য। তাই আইটিসিতে প্রথমে গিয়ে পৌঁছানোর ইচ্ছে ছিল, এবং সেখানে যদি কোনো কারণে রুম না ভালো লাগে, যেটা হয়েছিল ইভেনচুয়ালি, তাহলে যাবার ইচ্ছে ছিল মেফেয়ার কালিম্পংয়ে। চলুন দুটোই ঘুরিয়ে দেখাই। তবে হ্যাঁ, তার আগে অবশ্যই আপনাদের নিয়ে যেতে চাইব বুদ্ধ পূর্ণিমার এই যে পবিত্র দিনে। আমি আমার দিনটা শুরু করেছিলাম দূরবীন মনেস্ট্রি দেখে। কালিম্পংয়ের প্রখ্যাত দূরবীন মনেস্ট্রি আপনারা অনেকেই চেনেন, অনেকে হয়তো অনেকবার গেছেনই। আমি দূরবীন মনেস্ট্রি, তারপর মর্গান হাউসের পাশে অবস্থিত ওই দুর্দান্ত গল্ফ কোর্স, এই সমস্ত কিছু দেখে নিয়ে তারপর অবশেষে পৌঁছেছিলাম আমার গন্তব্যে। দূরবীন মনেস্ট্রি ঘুরে এলাম, তবে সেখানে তো কোনো ছবি তোলবার পারমিশন নেই। এখন এসছি কালিম্পংয়ের বিখ্যাত সেই গল্ফ কোর্সের কাছে। সেখানে গ্রিন গেল বলে একটা খাবার দোকান আছে। আমি পরোটা আর মাংস খেয়ে একেবারে হোটেলে ঢুকবো, কারণ এই জিনিসটাই আইটিসিতে খেলে 3 গুণ দাম নেবে। এখানে 180 টাকা হয়ে গেল, ওখানে বোধহয় 1000 টাকা পড়ে যাবে। এই ডান দিকেই বিখ্যাত মর্গান হাউস, আপনারা জানেন কিসের জন্য বিখ্যাত। আর এই হচ্ছে সুন্দর বসবার জায়গা সমেত খাবার ব্যবস্থাপনা, নানা রকম জিনিস আছে, চা, কফি, পরোটা, নুডলস, ইডলি, দোসা। আর এই হচ্ছে অসাধারণ সেই গল্ফ কোর্স, এত সুন্দর লাগে। যদি এখানে ঢোকার কোনো সুযোগ থাকতো।
এখানে আমাদের অল্টিটিউড এখন 1400 মিটার মতো। এই যে গোটা এরিয়া, এখান থেকে আমাদের যে হোটেলটিতে আমরা থাকবো সবই 10 মিনিট গাড়িতে অ্যাট ম্যাক্স। মর্গান হাউস, সামনে দূরবীন মনেস্ট্রি, এই গলফ কোর্স, এই সব কিছুই খুব সহজে আপনারা যদি 2 ঘন্টা সময় নিয়ে আসেন সবটাই ঘুরে দেখে নেওয়া যায়। ঘড়িতে বাজে প্রায় দুপুর 1:30 আর এসে পৌঁছলাম হচ্ছে ফরচুন কালিম্পংয়ে। বাইরে থেকে এমনি হোটেলই মনে হচ্ছে, বিরাট আলাদা করে অ্যাপিলিং কিছু লাগছে না আপাতত। যাই ভিতরে যাই, দেখি কিরকম কি ব্যবস্থাপনা পাই। এটা ওনাদের ফার্স্টে ঢুকেই যে জায়গাটা হয় আর কি, চেক ইন এরিয়া ওপরে। এখানে লেখা আছে কি কি দেখা যেতে পারে: মর্গান হাউস, টেলো, গ্রাহামস হোম, মঙ্গলধাম, পাইন ভিউ নার্সারি, দূরবীন মনেস্ট্রি। লিফটও আছে, বয়স্ক কেউ সাথে থাকলে অসুবিধা হবে না। রুম রেডি হয়নি, অগত্যা আমাকে বাইরে বাইরে ঘুরে বেড়াতে হবে। সুন্দর রিসোর্টটা, তবে এটাও সত্যি আমি যতটা আশা নিয়ে এসছিলাম ততটাও নয়, আনফর্চুনেটলি নয়। লোকজন আছে দেখছি ভালো মতোই, বুকিংও হচ্ছে। নতুন প্রপার্টি, এর থেকে আমার সিনক্লেয়ার্সটা আরও বেটার লেগেছিল, ইফ ইউ আস্ক মি। কিছু করার নেই। এনিওয়েজ, আমার সবসময় মনে হয় আইটিসির যেগুলো ফরচুনের প্রপার্টি, সেগুলো মানে কোর আইটিসির যে প্রপার্টি তার থেকে তুলনামূলকভাবে একটু ডাউনগ্রেড হয় আর কি, একটু -1 ক্যাটাগরির মতো লাগে। এদিকে একটা সুইমিং পুল ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তো জানি না মানে কতটা কি পাবো। আমার আশা যতটা নিয়ে এসছিলাম বা যা দাম দিয়েছি সেই অনুযায়ী কিছু তো মনে হচ্ছে না, বিং ভেরি ক্যান্ডিড। ভালো একটি সিটি হোটেল হিসেবে একেবারেই ফরচুন কালিম্পংকে ফেলে দেওয়ার মতো নয়, তবে আমার মনে হয় এই জায়গাটি আরও 5-6 মাস পর গেলে আরও একটু বেটার পজিশনে পাবেন। আমার আশাভঙ্গ হওয়াতে আমি আবার লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম মে ফেয়ার কালিম্পংয়ের দিকে। কোনো বুকিং করেই যাইনি, ভেবেছিলাম গিয়ে রুম পাবো এবং পেয়েও গেছিলাম। এই জাতীয় একটু বিলাসবহুল রিসোর্ট বা খরচ সাপেক্ষ জায়গায় চট করে রুম সোল্ড আউট হয় না, সে আপনি যতই পিক সিজনে যান না কেন। এই হচ্ছে মে ফেয়ার স্পা রিসর্ট কালিম্পং। এখানে আস্তে আস্তে বেজে গেল প্রায় দুপুর 2:30। কি অপূর্ব সুন্দর একটা অন্য জগৎ। সারা কালিম্পং ঘুরেও এই রকম আরেকটি রিসর্ট পাওয়া কিন্তু খুব মুশকিল। রিসেপশনের বাইরের জায়গাটাই শুধু দেখুন, বেকারি, ক্যাফে, বুটিক আর ওল্ড হেরিটেজ টাচ আছে রিসর্টটায়, অসাধারণ। এখনো রুমে চেক ইন করতে পারলাম না, আর এখানে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। এমন বৃষ্টি হাঁটা চলা মুশকিল। বিরাট বিরাট একটা স্প্রলিং ক্যাম্পাস, ব্রিটিশ হেরিটেজ প্রপার্টি ছিল, সেটা এখন মে ফেয়ার টেক ওভার করেছে, বললো বোধহয় 8 বছর হয়েছে। তারপরে এখানে নতুন কিছু রুমস হয়েছে, পুরনো হেরিটেজ রুমস আছে, সব মিলিয়ে দারুণ থাকবার ব্যবস্থা। আমি একটা কটেজ রুম নিয়েছি, আপনাদের ঘুরিয়ে দেখাবো। এইটা হচ্ছে ওনাদের একটা রেস্তোরাঁ, বেকারি আইটেমস। অসাধারণ সুন্দর। আশপাশটা যে কি কুয়াশা, কি মেঘ হয়ে আছে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন কি অবস্থা, বাট ভীষণ ভীষণ সুন্দর। চলুন রুমের দিকে যাওয়া যাক, এগুলো পরে এসে ঘুরে দেখবো। বাইরেটাতেও বসার জায়গা আছে। আমার রুমটা একটু দূরে রিসেপশন থেকে। এটা কি বাঁদিকে? This is a boutique, Boutique. for swimming pool costume. Okay, If you okay, want okay. to purchase, so you can. And this is a
private museum and library. আচ্ছা, মিউজিয়াম আর লাইব্রেরি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন ডান দিকে আছে হচ্ছে মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। এইখানে না পুরনো হেরিটেজ ব্লকগুলো আছে। এখানে কিছু কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুমসও আছে। আমারটা জাস্ট বেসিক একটা ভ্যালি ভিউ রুম। খরচটা অনেকটাই বেশির দিকে, আগেই বলে রাখছি। কি রেঞ্জে আপনারা রুম এখানে সাধারণত পাবেন সেটা আপনাদের একটা ধারণা দিয়ে দেবো। আবার অফ সিজনে এই রুমগুলোই এর অর্ধেক দামে পেয়ে যাবেন। আমার এই ব্লকটায় না, কি নাম, ভিরাস কটেজ। ভিরাস কটেজ হচ্ছে আমার কটেজ রুম নাম্বার 321। ঢুকেই একটা ওল্ড কলোনিয়াল যে আর্কিটেকচার তার একটা ছোঁয়া পাবেন, উইথ সাম মডার্ন টাচ অ্যান্ড রেনোভেশন। রুমটা মাঝারি আয়তনের, বিরাট বড় নয়, এবং সেটা না হওয়াই ভালো আমার জন্য। একা আছি, এত বড় রুম নিয়ে করবোই বা কি, অস্বস্তি লাগে। রুমে ঢুকে ডান দিকে ওয়াশরুম আছে, এটা একটু পরে দেখাচ্ছি। বাঁ দিকে না একটা চেঞ্জিং রুম মতো ধরতে পারেন। এখানে ওনারা বেশ কিছু জিনিস দিয়েছে, একটু ঘুরিয়ে দেখাই। ইলেকট্রিক কেটল, চা কফি বানানোর সরঞ্জাম, আরও ওয়াটারের বটল, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বটল নয়। দুটো দেখছি লেজের প্যাকেট আছে। এখানে পুরনো কিছু কাঠের আসবাবপত্র, এদিকে মিরর আছে, এদিকে বড় আরেকটা ওয়ার্ড্রব, লাগেজ রাখবার জায়গা, এবং ঘরে পরবার জন্য স্লিপার দিয়েছে। আর ওয়াশরুমটা একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে রুমে এখানে একটা বড় সোফা, সঙ্গে যদি কোনো বাচ্চারা থাকে তারা এটা ব্যবহার করতে পারে শোয়ার জন্য বা রিল্যাক্স করার জন্য। এদিকে একটা কিং সাইজের বেড। আমার টুইন বেডগুলোর দরকার ছিল না, আমি বললাম এমনই কোনো রুম আমাকে দিন যেখানে সিঙ্গেল বেড হবে, কিং সাইজের বেড। তো সেরকম বেড আছে। এখানে ফ্যান আছে, এসি আছে, দুটোই আছে। কালিম্পংয়ে গরমের সময় অনেক সময় গরম থাকে, তো আপনাদের যদি মনে হয় এসি বা ফ্যানের প্রয়োজন আপনারা ব্যবহার করতে পারেন। এখানে একটা রাইটিং ডেস্ক আছে চেয়ার দিয়ে। এটা মনে হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে রুম হিটার, যদিও এই সিজনে সেটার প্রয়োজনীয়তা নেই। এদিকে একটা বড় আয়না, এদিকে সুন্দর টিভি, একটা ফায়ার প্লেস। এই জিনিসটি কি? এটাও তো রুম হিটারই মনে হচ্ছে। এটা যদি রুম হিটার হয় তাহলে সম্ভবত এটা এয়ার পিউরিফায়ার, আই এম নট শিওর, চেক করে জানাতে হবে। এই রকম কিছুটা রুম। আর সব থেকে সুন্দর অংশ হচ্ছে রুমের সঙ্গে এই লাগোয়া যে ব্যালকনি, বৃষ্টিটা থেমে যাওয়ার পর আরও ভালো বুঝতে পারবেন। দারুণ সুন্দর বসবার জায়গা আছে এখানে, বেশ সুন্দর পেন্টিং দিয়ে সাজানো, এবং সামনেটা এরকম একটা ওপেন গার্ডেন। আর এইদিকে কাঞ্চনজঙ্ঘার পার্শিয়াল ভিউ আছে এই ব্লকটা থেকে। এদিকে সুইমিং পুল, স্পা, জিম এসব তো আছেই, সেগুলো ধীরে ধীরে ঘুরিয়ে দেখাবো। এইরকমই কিছুটা। আর প্রচুর গাছপালা, আশপাশটা সবুজে মোড়া। লনগুলোয় গিয়ে আপনারা বসতে পারেন। এখানে প্রচুর কিছু দেখবার আছে। আমি বলছি এই রিসোর্টটা ঘুরে দেখতেই 2-3 ঘন্টা লেগে যাবে আপনি যদি সব জায়গায় স্টপ দিয়ে দিয়ে দেখেন। বাট হ্যাঁ, ফর দ্য প্রাইস আমার খুবই ভালো লেগেছে, এবং অবশ্যই লোককে রেকমেন্ড করবার মতো। আমাদের এই তো রুম ট্যুরটা ছিল। রুমের পরে যেটা ওয়াশরুম আপনাদের একটু দেখাতে চাইবো। ওয়াশরুমটাও অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। এদিকে আলাদা করে একটা বেসিন, আয়না দিয়ে সাজবার জায়গা ভাবতে পারেন। এখানে একটা ওয়েস্টার্ন টয়লেটের জায়গা আছে। এদিকে আছে বাথটাব, এবং ফ্রেশ টাওয়েলস থেকে শুরু করে যা প্রয়োজন পড়তে পারে আপনার থাকবার জন্য তার সমস্তটা পাবেন। বাথটাবটাও কি সুন্দর না? আর এতটা জায়গা জুড়ে, মানে আপনার এখানে এলে মনে হতে পারে যে আপনি একটা কোনো রুমেই এসছেন আর কি। কোনো রুমের আয়তনের থেকে কোনো অংশেই কম নয়। হেয়ার ড্রায়ার থেকে শুরু করে কিট, সমস্ত কিছু ওনারা প্রোভাইড করেছেন। আমার রুমের বাইরে যে লবি এরিয়াটা, সেটাই কতটা সুন্দর দেখুন, এবং কত কি ছবি দেয়া পুরোনো সময়কার। 10th মাইল কালিম্পংয়ের ছবি, কালিম্পং মেলা 1935 সালের ছবি, সুবক রেলওয়ে স্টেশন কালিম্পং 1916। এটা কি সেবককে রেফার করছে? নট শিওর। পোটালা প্যালেস 1921। এদিকে সেন্ট জর্জেস হাই স্কুল, হিল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, মেইন রোড 1945 সালে। কার মেকানিক ইন কালিম্পং 1940।
দারুণ। মেফেয়ারের প্রপার্টিগুলো না সত্যি দেখাবার মতো এবং লোককে বলবার মতো। চলুন, বৃষ্টিটা একটু ধরেছে, আমার ঘুমও পাচ্ছে কিন্তু ঘুমোতে ইচ্ছে করছে না সত্যি বলতে। এখানে ঘুমিয়ে কাটানোটা সত্যি সময় নষ্ট। আশপাশটা একটু দেখাই, নিজেও দেখে সমৃদ্ধ হই। এই পিছনে ছিল আমাদের ব্লকটা, এই ব্লকটার নাম ভেরাস কটেজ। আমার রুম এইটা, এরও ওপরে কিছু রুম আছে। আর এখান থেকে বেরিয়েই চলুন, আশপাশটা তো অনেক কিছু দেখবার আছে, একে একে সব জিনিসগুলো দেখে নিই আমরা একসঙ্গে। প্রথমেই নিচে একটা মন্দির আছে খুব সুন্দর, এটা দেখে একটু মনে শান্তি হলো। এদিকে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু আছে। আর এই রকম সাঁকোর মতো রাস্তা করা, রাস্তাগুলির শেষে এক এক দিকে এক একটা জিনিস আছে। প্রথমে মন্দিরটা দিয়ে শুরু করা যাক। সব থেকে পবিত্র জিনিস, শিবজির মন্দির আছে। আপনারা যারা আসবেন অবশ্যই শিবজিকে দর্শন করবেন। সামনে নন্দী। এত সুন্দর এই জায়গাটা, মানে মেফেয়ার কালিম্পংয়েরও প্রত্যেকটি কোণা ঘুরে দেখানোর মতো। এটা আবার একটা বড় ওপেন এরিয়া মতো। এদিকে তো দেখাচ্ছিলাম ব্রিটিশ মিউজিয়াম এবং লাইব্রেরি আছে। এইটা আরেকটা ব্লক, এটা হচ্ছে অ্যানি পেরিজ হেরিটেজ রেসিডেন্স 1900 সালে। লাইক এভরি হেরিটেজ ওয়ান্ডার, দিস iconic building named after David MacDonald's daughter Annie Perry has a tale that is unbelievable but true. Key golpo, the iconic building was first of the cottages built by the founder David MacDonald in the year 1900, inspired by his beautiful daughter Annie Perry and her husband Fred. এখানে বলছে as their private refuge and constructed by the stones. এই যে দেখে বুঝতে পারবেন, এখন আমার মনে হয় কিছুটা রেনোভেশন হয়েছে। এইদিকে কিছু, এখানে কিছু স্টোনের যে ফিল সেটা বুঝতে পারবেন। কিছু রুমের অংশগুলিকে ওইভাবেই ওনারা রেখেছেন জাস্ট টু মেনটেন দ্য হেরিটেজ। লেটার নেমড অ্যাজ দ্য হিমালয়ান হোটেল, ইট হ্যাজ স্টুড উইটনেস টু দ্য ফুটফলস অফ হিস্ট্রি, নার্চার্ড বাই neighboring royals and played host to the statesmen and world leaders in the leagues of Pandit Nehru and Miss Indira Gandhi. এই জায়গাটি অনেক বড় বড় লিডাররা এসছেন, বড় বড় অভিনেতারাও এসছেন, দেবানন্দ, নার্গিস, সঞ্জয় দত্ত, বহু মানুষ এসছে। এটা আশাই করা যায় কালিম্পংয়ের সব থেকে ভালো জায়গা, এবং কালিম্পং বাঙালি মানুষদের কাছে কিন্তু ভীষণ ভীষণ রকম স্পেশাল। এইটা মনে হচ্ছে একটা চিলড্রেন্স পার্ক কাম ওপেন গ্রাউন্ড মতো। দেখুন শুধু এত সুন্দর বসবার জায়গা, এখানে কিছু ডোম করা যাতে বৃষ্টিতেও কারোর কোনো অসুবিধে না হয়। এরকম সাদা টেবিল চেয়ার, আহা ফাটাফাটি। তো তাও মনে হচ্ছে বৃষ্টির দরুন এই জায়গাগুলিকে ঢেকে দিয়েছে। এদিকে দেখুন একটা ফুললি কাভার্ড ডোম আছে, যেটার ভিতরে আপনারা বসতে পারেন। ইগলু বলছে এটার নাম। আর আমাদের ডান দিকে গোটা কালিম্পং শহরের একটা ব্রেথ টেকিং ভিউ আছে, কিন্তু অসাধারণ অসাধারণ জাস্ট। এবং এখানে সম্ভবত একটি মনেস্ট্রি আছে যেখানে কোনো প্রেয়ার্স হচ্ছে। সামনে গোটা ভ্যালির ভিউ, কি অসাধারণ কি অসাধারণ। হ্যাঁ, এই নিচটাতেই কিন্তু কালিম্পংয়ের মেন মার্কেটটাও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো। সামনে তাকালে দিগন্ত বিস্তৃত খোলা মনেস্ট্রি, মার্কেট, কালিম্পংয়ের টাউন, অসাধারণ অসাধারণ। এখানে মনে হচ্ছে ওনাদের একটা রেস্তোরাঁ আছে, কি সুন্দর দেখুন, টিফানিজ নাম, ভ্যালি ভিউ রেস্তোরাঁ। অসাধারণ লাগছে এই জায়গাটা, অনেকটা আমাকে মেফেয়ার জাংপানার কথা মনে করাচ্ছে। যারা মেফেয়ার জাংপানার ভিডিওটি দেখেননি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ভিডিওটির লিঙ্ক। থেকে যেটা মজার জিনিস, সম্ভবত এখানে একটা টেলিস্কোপ আছে যেটা দিয়ে এই সামনেই যেহেতু কাঞ্চনজঙ্ঘার সাইটিং হয়, তো কাঞ্চনজঙ্ঘার আশপাশের যে পর্বতমালা তার গোটা বিবরণটা পাবেন। কাঞ্চনজঙ্ঘার পাশে যে কাবরু থাকে, গুইচিলা থাকে, পান্ডিম থাকে, সিমভো থাকে, কোকটাং থাকে, কুম্ভকর্ণ থাকে, আপনি কি দেখছেন সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি এই গাইডটাকে ফলো করেন। রেস্তোরাঁটার ভিতরের অংশটা একটু দেখে আসি।
এইরকম একটা আউটডোর সিটিং সেকশন আছে, আর ডান দিকে কিছু ভ্যালি ভিউ সিটিং এরিয়াস, আর এইটা হচ্ছে ডাইনিং হল। এইখান থেকেও কিন্তু আপনারা যখন খাওয়া দাওয়া করবেন, সামনে এত সুন্দরভাবে পাহাড়টি দেখা যাচ্ছে। আর ওনাদের যেটা কিচেন সেকশন, সেটা দেখছি ট্রান্সপারেন্ট আর কি, যাতে আপনি হাইজিনের ব্যাপারটা নিয়ে একদম 100% শিওর থাকেন। আপনি কি খাবার খাচ্ছেন না খাচ্ছেন, তা সমস্তটা কাঁচের ওপারেই তৈরি হচ্ছে এবং দেখতে পারবেন। এই হেরিটেজ ব্লকটাকে ক্রস করে গিয়ে মনে হচ্ছে সুইমিং পুল বা অন্যান্য সেকশনগুলিতে আমরা পৌঁছবো। চলুন যাওয়া যাক। অন্ধের মতো হেঁটে যাচ্ছি, কোনো শেষ নেই প্রপার্টিটা। মন্দিরকে বাঁদিকে রেখে এই যে অংশটি, এখানেই আছে সুইমিং পুল, স্পা, কিডস রুম, পুল রুম, আরও নানা কিছু। এখন যেরকম ঠান্ডা, পুলে নামার সাহস পাচ্ছি না আনটিল দি টেম্পারেচার ইজ রেগুলেটেড। জানি না টেম্পারেচার রেগুলেটেড কি না, আমার সন্দেহ আছে ইফ ইট ইজ। আমি আসবার সময় ফরচুন আইটিসি রিসর্টেও গেছিলাম, এখানে তো সুইমিং পুলটাই অ্যাজ আ হোল বন্ধ করে আছে। এই হচ্ছে সুইমিং পুল। বৃষ্টির মধ্যে কি অপূর্ব লাগছে। ঘুরে দেখতে দেখতেই বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে। যাওয়া যাক এই বিল্ডিংটায়। এই বিল্ডিংয়ে আর কি কি আছে? সম্ভবত স্পা আছে, জিমন্যাসিয়াম আছে এবং অন্যান্য কিডস প্লে এরিয়া আছে। এখানটা বেশ একটা সুন্দর বসবার জায়গা, কিডস প্লে জোন, আর ভিতরে পুল রুম, টেবিল টেনিস আছে। দেখে নি টিটি, স্নুকার, ক্যারাম এরকম। কিন্তু ওই রিসোর্টের বেশিরভাগ জায়গায় এনারা লাইটগুলোই এখনো জ্বালায়নি। এখানে যেহেতু সন্ধে নেমে আসছে আস্তে আস্তে, আর মেঘলা পরিবেশ না, ওই জন্য অন্ধকার দেখাচ্ছে আর কি কিছু জায়গাটিকে। এখান থেকেও গোটা কালিম্পং সিটির বেশ সুন্দর একটা ভিউ আছে। এদিকে আছে স্পা। প্রপার্টিটা যে কি বিরাট জায়গা নিয়ে, মানে বলবার কথা নয় আর কি। আমি এখনো মনে হচ্ছে গোটা জায়গাটি ঘুরে দেখেই উঠতে পারিনি। আই হার্ডলি ডাউট যে আমি 50% জায়গাও কভার করতে পেরেছি কি। ইয়ে জিম হোগা না আগে। এটা হচ্ছে এখানের জিমন্যাসিয়াম। দেখুন, অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর এবং ভীষণ ভীষণ রকম ওয়েল মেনটেন্ড। যারা ঘুরতে এসেও জিম করেন তাদের কাজে দেবে। সন্ধেবেলা আমার বারান্দা থেকে রিসোর্টের আশপাশটা কিছুটা এরকম দেখা যাচ্ছে। টানা অবিরাম বৃষ্টি হয়েছে, তারপর এখন আকাশ খানিক পরিষ্কার এবং
এই যে ওপেন লনটা, এখানে বহু মানুষ এখনো ঘোরাফেরা করছে, গল্প করছে। এরকম একটি ভালো মানের রিসোর্টে থাকবার এটাই সুবিধে, আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসছেন স্পেসিফিক্যালি, কোনো বোরিং লাগার ব্যাপারটাই নেই। অফবিট জায়গাগুলিতে কি হয়, 6:30 7টার পর কি করব একটা ভাব হয়। এখানে এত রকম অ্যাক্টিভিটিস আছে, মানে আলাদা করে বাচ্চাদের খেলবারই ডেডিকেটেড রুম আছে, ইনডোর গেমস আছে, জিম আছে, বড়রাও যদি চান সুইমিং পুল আছে, সময় কেটে যাবে স্বাচ্ছন্দ্যে। এখানে রাত্রিবেলা আপনারা চাইলে বাফে ডিনার নিতেই পারেন। এখানে যদি অকিউপেন্সি বেশি থাকে, মোটামুটি আমি দেখছিলাম ওনাদের লিস্টে লেখা 35 অ্যান্ড অ্যাবাভ গেস্টস থাকে, তাহলেই ওনারা ডিনার বাফে রাখেন। এবার ডিনার বাফের রেটটা ভ্যারি করে। ওনারা বলছিল মোটামুটি 1200 প্লাস ট্যাক্স থেকে শুরু হয়, কখনো কখনো সেটা 1500 প্লাস ট্যাক্সও নেয়। আপনারা দেখে নেবেন, ওনাদের যখন অনলাইনে বুকিং হয় না, কিছু পার্কস বা বেনিফিটস ওরা দেয়। তার মধ্যে অনেক সময় স্পায়ের কুপন থাকে, ডিসকাউন্ট থাকে, অনেক সময় ফুডের ওপর ডিসকাউন্ট থাকে। তো আপনি যদি সেগুলো বলে দেন রেস্তোরাঁয় গিয়ে আপনার রুম নাম্বার কোট করলে, তাহলে ধরুন 1200 টাকার হয়তো যদি বাফে হয়, সেটা আপনি 960 টাকায় পেয়ে যাবেন আর কি। পার পার্সন খরচ অনেকটা বেঁচে যায়। তো ওই অফারগুলোকে দেখে বুক করবেন। অনেক সময় হয়তো 200-500 টাকা বেশি দিলে বুকিংয়ের সময় কিছু ভালো ভালো ডিল পাওয়া যায় এখানের ইন হাউস ফেসিলিটিসগুলো। তো দেখি কি অভিজ্ঞতা হয়। আমি বাফে নেব কি না 100% শিওর নয়, কারণ আমার যে বিরাট একটা কিছু খিদে আছে তাও নয়। বিকেলে এখানে কোল্ড কফিটা খেলাম, বেশ ভালোই লাগলো। আমাদের এখানের যে খাবার অভিজ্ঞতা, আমি মেফেয়ারের অন্যান্য জায়গায় থেকেও বলছি, গোপালপুরে থেকেছি, জাংপানাতে গেছি, শিলিগুড়িতে থেকেছি। মেফেয়ারের খাবার সাধারণত ভালোই হয় এবং দামটা মানে অন দি হায়ার সাইড, বাট আকাশ ছোঁয়া নয়। আপনি মোটামুটি পার পার্সন পার ডে 600-700 টাকার মধ্যে ডিসেন্ট খাবার পেয়ে যাবেন এখানে, আনটিল আপনি বাফে নেন। আর বলে রাখি, যারা একটু রিজনেবল রেটের মধ্যে এই জায়গাগুলিতে ঘুরতে চাইছেন, তারা অবশ্যই বর্ষার সময় পারলে ঘুরে যাবেন। নিজেই চেক করে দেখতে পারেন, ধরুন 1 জুলাই চেক ইন, 2 জুলাই চেক আউট, এরকম একটা দিন দিয়ে দেখুন। এই ঘরগুলি আপনি সেই সময় হয়তো 4,500-5 হাজার টাকাতেও পেয়ে যেতে পারেন। এবং কালিম্পং আসাটা তো বিরাট একটা কিছু চ্যালেঞ্জ নয়, এখন বহু রুট খুলে গেছে, বাগরাকোটের লুপ ব্রিজের রাস্তা দিয়েও চলে আসতে পারেন। তাই ভয়েরও কিছু নেই। একটু হালকা বর্ষার সময় যদি অর্ধেক রেটে ঘুরে যাওয়া যায় এরকম একটা সুন্দর জায়গায়, তাহলে আমার তো মনে হয় সেই সময় আসাটাই ভালো। দেখুন, থাকাটা নিয়ে তো কথা, আপনাকে এসেই সবসময় পিক সিজনেই থাকতে হবে তার তো কোনো মানে নেই। আপনি যদি অন্য সময় এলে কিছুটা সাশ্রয় হয়, আমি তো সবাইকে সাজেস্ট করবো সেই সময়ই আসতে। চলুন, যখন রেস্তোরাঁয় যাচ্ছি, আপনাদের পায়ে পায়ে আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। যেখানগুলিতে এখনো আলো জ্বলছে সেখানটা কিরকম কি লাগছে দেখতে। এইরকম আশপাশটা আমাদের এই যে ব্লকটা, এই হেরিটেজ ব্লকটাও বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। সামনে মহাদেবের মন্দির, সকালেও দেখিয়েছি। আর এইখানে না একটা ফাউন্টেন আছে, এখন চলছে না যদিও, বাট এই জায়গাটিও খুব সুসজ্জিত। ডান দিকে মিউজিয়ামটা কালকে নিয়ে যাব, এদিক থেকেই সোজা গেলে আবার রিসেপশনের দিকে চলে যেতে পারবেন। বাঁ দিকে হচ্ছে সুইমিং পুল, স্পায়ের অংশটা, এবং একটা, এই দেখুন রাত হচ্ছে তো, একটা মেঘ যেন ঘিরে ধরছে এসে এই রিসোর্টটাকে। আর এই লনের অংশটা যে কি সুন্দর রাত্রিবেলা, একটা মায়াবী পরিবেশ। প্লিজ এখানে ঘুরে যান, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের নিয়ে এখানে এসে 2 দিন কাটালে ফর শিওর মানে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবেন না। এই মেফেয়ার কালিম্পংয়ের এইটাই হচ্ছে টিফ্যানিস বলে মেন রেস্তোরাঁ। এখানেই ওনারা কালকে ব্রেকফাস্টও সার্ভ করবে এবং ডিনারও। যে বাফেটার কথা বলছিলাম আপনাদের, ভিতরে গিয়ে জানতে পারবো সেটার রেট আজকে কত ধার্য করেছে। তো সেটাও কিন্তু এখানেই আপনারা খেতে পারেন। এবং স্পেসিফিক্যালি সকালবেলাটায় যেটা সম্ভব হচ্ছে, ব্রেকফাস্টটা নিয়ে আপনি বাইরেও বসতে পারেন এবং সরাসরি সোজা এখান থেকে তাকালেই কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দৃশ্যমান হবে অনেক ক্লিয়ার ডে। এখানের কিছু স্টাফের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে অক্টোবর-নভেম্বর মাসে এখানের ভিউটা সব থেকে ভালো হয়, লাইক এনি আদার নর্থ বেঙ্গল এরিয়াস। তো সেই সময় এলে মানে কি বলবো আর কি, সোনায় সোহাগা। ওনাদের আজকের যে ডিনার বাফে, তার রেট টোটালে 1200 রুপিস ইনক্লুসিভ অফ ট্যাক্সেস।
প্রচুর আইটেম আছে, কোথা থেকে শুরু করব জানি না। লেটস স্টার্ট ফ্রম ওয়ান কর্নার, ঘুরিয়ে দেখাতে সুবিধা হবে। আচ্ছা, এদিকে কি আছে একটু দেখে নিই। এদিকে আছে চিকেন কড়াই, গ্রিলড ফিশ লেমন বাটার সস, শেজওয়ান চিকেন, মুর্গ মেথি বাঞ্জারা, ক্রাম ফ্রাইড ফিশ। এটা ননভেজ সেকশন, বুঝতে পারছি। এদিকে টুকটাক পাঁপড় ভাজা টাজা আছে। এদিকে চিলি পনির, পাড থাই নুডলস। আচ্ছা, এদিকে স্যুপ, পিরো গোভি, কোকোনাট হিং আলু, ভেজিটেবল হরিয়ালি। এদিকে একটা দেখছি ডেডিকেটেড সালাড সেকশন, প্রচুর রকম স্যালাডস আছে এবং ডেজার্টসও আছে টুকটাক। ডেজার্ট খুব বেশি চোখে পড়ছে না এখানে, দেখছি এসপ্রেসো পানাকোটা আর টিরামিসু। জানি না, আরও হয়তো অন্য কিছু থাকতে পারে। আর 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 এদিকে আছে হানি চিলি লোটাস স্টেম, ডালচিনি কাবাব, স্টিমড রাইস। আচ্ছা, খাবারের অভিজ্ঞতার বিষয়ে দু এক কথা বলি। ডিনার বাফেটা ডিসেন্ট ছিল, একটু ওভার প্রাইস তো বটেই। ওভার প্রাইস বলছি কারণ যে মেনুগুলো থাকলে ইউজুয়ালি দাম বেশি হয়, ধরুন মাটন বা প্রন, সেরকম কিছু পেলাম না ডিনার বাফেতে। মোস্টলি চিকেন আইটেমস এবং অন্যান্য ফিশ আইটেমস ছিল, তো সেগুলোতে এত টাকা হওয়া উচিত নয়। যদি এটা যদি ধরুন এটা 750-800-এর কাছাকাছি প্রাইস হতো, তাহলে বোধহয় খুব একটা কমপ্লেন্টের কিছু থাকতো না। বাট কনসিডারিং 1200 টাকা, এতে আপনি বারবিকিউ নেশন বা অন্যান্য অনেক বড় জায়গায় ভালো ডিনার বাফে পেয়ে যাবেন, তো তুলনা তো আসবেই স্বাভাবিক কারণে। বাট ওই আর কি, মেফেয়ারে আছেন, খরচ তো হবেই, সেইভাবে মেনে নিতে হচ্ছে কিছু জিনিস। খাবার ঠিকঠাক ছিল। এখানে যেদিন ডিনার বাফের অ্যারেঞ্জমেন্টস রাখেন ওনারা, সেদিন সম্ভবত আপনি আর রাত্রিবেলা আলাকাট অর্ডারও করতে পারবেন না, তো ইউ আর সর্ট অফ ফোর্সড টু টেক দি ডিনার বাফে। তো এই ছিল মোটামুটি ডিসেন্ট, ঘুরিয়ে দেখালাম যতটা সম্ভব। ঠিক আছে, মানে আলাদা করে বিশাল কিছু বলবার মতো নয়, বাট ওই আর কি। সেকেন্ড মে 2026, মেফেয়ার কালিম্পংয়ে আমার দ্বিতীয় সকাল, এবং আজকে এখান থেকে আমি চলে যাব ইচ্ছেগাঁওতে। সে গল্প আলাদা করে আপনাদের শোনাবো, সেটাও একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার হতে চলেছে, কারণ ইচ্ছেগাঁওতে এর আগে আমি কখনো থাকিনি, প্রথমবার যাচ্ছি। তো সেখানে কীরকম কী অভিজ্ঞতা হয় জানাবো। একেবারেই বিলাসবহুল প্রাসাদ প্রমাণ এরকম একটি রিসোর্ট বা হোটেল থেকে চলে যাব একজনের বাড়ি, যাকে হোমস্টে বলে চলতি কথায়। তো সেখানে আবার ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া একেবারেই অন্যরকম। তো এই দুটো এন্ডই একদিনে কাভার্ড হবে আর কি, একদম মেফেয়ারের মতো জায়গা থেকে একটি হোমস্টেতে। এখন ঘড়িতে বাজে সকাল 8:15 মতো। আপনাদের বাইরেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। কাল অবিরাম বৃষ্টি হয়েছে, সারা রাতও ড্রিজল যেটাকে বলে সেটা হয়েই গেছে। তো আশপাশটা না পুরো মেঘাচ্ছন্ন, তবে যেন মনে হচ্ছে পাহাড়গুলো সবুজে মুড়ে গেছে, এমন বৃষ্টি হয়েছে। তো আমাদের এখানে ব্রেকফাস্ট, যেটা আমি যে প্ল্যানটা বুক করেছিলাম তাতে শুধুই ব্রেকফাস্টটা নিয়ে করেছিলাম। আপনারা চাইলে ওয়ান মেজর মিল অ্যাড করে নিতে পারেন, তবে সোলো ট্রাভেলারদের ক্ষেত্রে সেটা খুব একটা লাভ হবে না। কারণ আমাকে যখন আমি চেক ইন করছিলাম, ধরুন আমার এই রুমগুলো প্রায় 1010 টাকা পড়েছে, তো যদি ওয়ান মিল নিয়ে করতাম প্রায় 13-13.5 পড়ে যাচ্ছিল। এনাদের এখানে সোলো ট্রাভেলারদেরও যা রেট, দুজন থাকলেও তাই। সোলো ট্রাভেলার হিসেবে রুম রেটে ওনারা কোনো ডিসকাউন্ট দেন না, উইচ ইজ আ প্রবলেমেটিক এরিয়া। তো দুজন থাকলে তবু ঠিক আছে, নইলে আমি বলবো যে মিল ছাড়াই নিন। এখানে 1200 টাকায় তো দেখলেন ডিনার বাফে হয়েই যায়, তো আগে থেকে কেন কমিট করে রাখবেন টাকা দিয়ে? ব্রেকফাস্ট সমেত প্ল্যান নিলেই আমার মনে হয়েছে ঠিকঠাক।
এনাদের এখানে দুটো জিনিস আমার ঠিক লাগেনি, সেটা আমার বলা উচিত। সেটা হচ্ছে এই কার্পণ্যগুলোর আমি ঠিক মানে বুঝছি না। সেটা হচ্ছে রিসোর্টের বিভিন্ন অংশ না, এটা ওনাদের বোঝা উচিত যে ন্যাচারাল লাইটিং যখন ভালো নয় কিছু আলো রাখা উচিত। এক এক সময় এক একটা অংশ এত অন্ধকার লাগছে, মানে একটা বেসিক লাইটও জ্বলছে না, আবার বিকেলবেলা এত লাইট দিয়েছে সেটাকে আবার অতিরিক্ত অতিরঞ্জিত মনে হচ্ছে খানিকটা পাহাড়ের তুলনায়। ওনাদের এই লাইটিং এর জিনিসটাকে আরেকটু ভাবনা চিন্তা করে করা উচিত বলে আমার মনে হয়। দেখুন এই জায়গাটা থেকেই সামনের এই যে লনটা, এখানেই যাব, তার পাশেই টিফানিস, এখান থেকেই সব থেকে সুন্দরভাবে পাহাড়টা দেখা যায়। এবং এখানেই তো কাঞ্চনজঙ্ঘারও সাইটিং হয়, বাট এখন বা আজকে সেই সুযোগটা নেই। আমরা চারখোল থেকে কিন্তু কালকে দুর্দান্তভাবে দেখেছিলাম, বাট রোজ তো আর হয় না ন্যাচারালি এই সিজনে। আজকে ভীষণ ভীষণ মেঘ পাহাড়ে। আপনাদের একটা মজার গল্প বলি, কালকে তো আমি একা ছিলাম, এরকম একটা পুরনো ব্রিটিশ কলোনিয়াল হেরিটেজ বিল্ডিং, আমি একটু চাপে ছিলাম, কি নিয়েছিলাম বুঝতে পারছেন, আমি এগুলোকে আলাদা করে বলছি না, বাট সামহাউ আই হ্যাড আ ভেরি পিসফুল স্লিপ লাস্ট নাইট। কিচ্ছু মনে হয়নি, কিন্তু রুমগুলো ওরকম প্রাসাদ প্রমাণ, সেখানে এটা বুঝতে পারেন তো একটা অস্বস্তি হয়ে থাকে মাঝে মাঝে। এই ডোমটা বড়ই ইন্টারেস্টিং জিনিস। ডোমে বসেই ভাবছি ব্রেকফাস্টটা সারবো, এত যে ভালো লাগছে না আশপাশটা। মূলত এই রিসর্ট থেকে কালিম্পং এর যে গোটা টাউনের ভিউ, সেটা ভীষণ ভীষণ সুন্দর। এবং এরকম লাগছে দেখতে, যদিও মনে হচ্ছে মার্কেটটা একদমই বোধহয় কাছে হবে। আমি কাল এখানে একজন স্টাফের থেকে জানছিলাম, তিনি বলছিলেন যে না দাদা, এই রিসোর্ট থেকে বেরিয়েই যে মার্কেট প্লেসটা সেটা ঠিক নয়, বড়দের হাটায় মিনিট 10-15 আপনাকে হাঁটতে হবে। সেটা যদিও খুব একটা বিরাট কিছু দূরত্ব নয়। বিকেলটা কিন্তু কালিম্পংয়ে শপিং করে কাটাবেন, এটা আর একটা পার্সোনাল রেকমেন্ডেশন। কালিম্পংয়ের মার্কেটটা জাস্ট অসাধারণ। যেরকম ব্র্যান্ডেড স্টোর আছে, সেরকমই লোকাল গার্মেন্ট ডিলার্সদেরও যা জামা কাপড়ের কালেকশন, ভীষণ ট্রেন্ডি এবং আপ মার্কেট আর কি। কালিম্পংয়ের আমার মার্কেট যতবার আমি গেছি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি, লোককে আলাদা করে বলবার মতো। এবং সেটা যদি এমন একটা দূরত্বে হয় যেটা পায়ে হেঁটে ঘোরা যায়, আপনার বিকেলটা ভালো সময় কেটে যাবে মার্কেটটা এক্সপ্লোর করলে। বেজে গেছে এখন প্রায় সকাল 9টা। চলুন ব্রেকফাস্টে কী কী অ্যারেঞ্জমেন্টস আছে আপনাদের একটু দেখাই। মেফেয়ারের ব্রেকফাস্টগুলো বেশ ভালো এবং গ্র্যান্ড হয়। এখানে টাইমিংসের ব্যাপারে দেখে নিন, 7:30 থেকে 8:30 কোনো ডিলে নেই। আসার বেস্ট সময় 8:30 থেকে 9:30 মডারেট, এবং যে সময়টা আমার মতো মানুষ আসে সেটা হচ্ছে 9:30 থেকে 10:30। শুরু করা যাক ব্রেকফাস্ট ট্যুর। এদিকে কর্নফ্লেক্স, এইদিকে বয়েলড এগস, চিকেন সসেজ, এদিকে ভেজিটেবল নাগেটস, পোটাটো স্মাইলি, বেকড বিনস, এদিকে বয়েলড এগ আর চিকেন নাগেটসের বাইরেও চপড ক্যাপসিকাম, মেথি স্প্রাউটস, আরও নানা রকম জিনিস। কিছু সোকড আমন্ডস আছে, বাবা সব অদ্ভুত অদ্ভুত আইটেম। আমলা জুস। লেটস ক্যারি অন। এদিকে স্যান্ডউইচ আছে, আর দই, কাট ফ্রুটস, এদিকে পাউরুটি, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড দুরকমই পাবেন, জ্যাম, পিনাট বাটার, আর এদিকে হচ্ছে বানানা কেক, ক্রসান আর মাফিন। ডাজন্ট এন্ড হিয়ার। এদিকে পেস্ট্রি, বেকড, এটা একটা অসাধারণ জিনিস, বেকড বুন্দি, ধোকলা, ইমলি চাটনি, আর এদিকে ইডলি আর দোসা।
ভিতরের ওই সেকশনগুলি বাদেও বাইরে একটা লাইভ এগ কাউন্টার আছে, আর এদিকে চা কফির অ্যারেঞ্জমেন্টস রেখেছেন ওনারা। ডোমে বসে পার্টিং নোটটা দিই আপনাদের, এত ভাল লাগছে এই জিনিসটা, খুব কম জায়গায় পাই। এখন তো নর্থ বেঙ্গলে এই গ্ল্যাম্পিং পডসগুলোয় থাকারও সুব্যবস্থা হয়েছে। এখানে বৃষ্টি পড়ুক যা পড়ুক আপনি কিচ্ছু টের পাবেন না। আমার এখানের থাকবার অভিজ্ঞতা এবং পূর্ব মেফেয়ারে যে থাকার আমার এক্সপিরিয়েন্স তার সঙ্গে তুলনা এবং ফাইনাল রেটিং অ্যাবাউট দি প্রপার্টি। ব্রেকফাস্ট প্রথম কথা বলি দুর্দান্ত ছিল। কালকে ডিনার বাফেটা আমার কাছে একটু লেট ডাউন থাকলেও ব্রেকফাস্ট বাফে নিয়ে সেভাবে কোনো কমপ্লেন্ট নেই, কনসিডারিং কমার্শিয়াল সিলিন্ডার প্রাইসেস আর স্কাই রকেটিং। তো সেখানে ওনারা যে এত কিছু রাখতে পেরেছেন ব্যবস্থাপনা, দেখতে খুব সোজা লাগে। যারা খাটছেন অনবরত ওই রান্নায়, আমি তো দেখতে পাচ্ছি ওপেন কিচেনটার জন্য খেতে 2 মিনিট লাগে, বানাতে ঘন্টার পর ঘন্টা লাগে, মানে কুর্নিশ তাদের এফার্টটাকে। এবার বলি ওভারঅল প্রপার্টি রেটিং, আই উইল গিভ দিস প্রপার্টি অ্যান 8 আউট অফ 10। অনেকেই ভাবতে পারেন এত স্প্রলিং একটা বিলাসবহুল জায়গাকে কেন 10-এর মধ্যে 8 নম্বর দেয়া। 2-3টে জিনিস আমার মনে হয়েছে, সেটা ওনাদের কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ। প্রথম কথা হচ্ছে, আপনি যদি মেফেয়ার শিলিগুড়ি বা মেফেয়ার গোপালপুরে আগে আমার ভিডিওগুলো দেখে থাকেন, প্রপার্টিগুলো না আরো গ্র্যান্ড, মানে প্রপার্টি হেলথ অনেক বেটার। এটা যেহেতু ব্রিটিশ কলোনিয়াল একটা সেই সময়কার আর্কিটেকচার বা সেই রকম পিরিয়ডের একটা বানানো জিনিস, রুমগুলো খুব সুন্দর ঝকঝকে হলেও বাইরেগুলো খানিক মলিন হয়ে গেছে। আমি তার উদাহরণ সাপেক্ষে আপনাকে এই পিঙ্ক বাড়িটা টিনের চালটা দেখাচ্ছি, দেখবেন রং জ্বলে গেছে, মানে বাইরে থেকে না দেখতে খুব একটা আর অ্যাপিলিং লাগছে না প্রপার্টিটা, ওনাদের রেনোভেশনের প্রয়োজন আছে। দ্বিতীয় হচ্ছে স্লো সার্ভিস। আমি কালকে একটাই জিনিসের জন্য ওনাদের ফোন করেছিলাম, সেটার জন্য আমাকে 2বার ফোন করতে হয়েছে, অ্যান্ড দেয়ার ওয়াজ অলমোস্ট আ ওয়েটিং স্প্যান অফ 20 মিনিটস, যেটা মেফেয়ারের সাথে একদম যায় না। এই 2-3টে জিনিস আমার মনে হয়েছে। এবং আরেকটাও প্রবলেম হচ্ছে যে এটার খুব তো হায়ার অল্টিটিউডে কোনো রুম নেই, মোটামুটি অ্যাট বেস্ট আপনি 2nd বা 3rd ফ্লোরে রুম পাবেন। সেখান থেকে ভিউ যে একটা অসাধারণ কিছু সেরকম নয়, মানে আমি চারখোলেই এর থেকে অনেক বেটার ভিউতে থেকেছি। যেহেতু ওনারা 8,000, 10,000, 12,000 টাকায় ঘর সেল করছেন, যারা প্রকৃতির ভালোবাসার টানে এখানে আসছেন তাদের একটু লেট ডাউন মনে হলেও হতে পারে। এই অংশটা তো আমারও নিজের দেখা হয়নি, আপনাদেরও দেখানো হয়নি, তাই এলাম। কল দি ডেভিডস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। এই চলন পথটা কি সুন্দর দেখুন, এই বারান্দাটার শেষেই আছে পাহাড় আর ওই ডোমটা। চলো ভিতরটা যাওয়া যাক, কি আছে। কি অপূর্ব সুন্দর, প্রচুর পুরনো বই দেখছি এখানে, লাইব্রেরি করে রেখে দিয়েছেন ওনারা। এইরকম বইয়ের কাভারগুলো দেখলেই মনে হয় যে 19th সেঞ্চুরিতে বোধহয় ট্রান্সপোর্টেড হয়ে গেছি। এবার কাদের জন্য এটা খুব ভালো, প্রথম কথা হচ্ছে সেই পরিবার যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসেন এবং একদম ঝুটঝামেলা চান না, সবকিছু ভালো কন্ডিশনে চান, রুমে সমস্ত অ্যামিনিটিস চান, ইন্টারনেট কানেক্টিভিটি ভালো হওয়া প্রয়োজন, সিটি সেন্টারের কাছে থাকতে চান, হয়তো বয়স্ক মানুষ আছে যাদের নিয়ে খুব দূরবর্তী নির্জন পাহাড়ি গ্রামে থাকাটা কঠিন হয়ে ওঠে ফর মেডিকেল রিজনস, তাদের জন্য মেফেয়ার কালিম্পং অতুলনীয় এবং অদ্বিতীয়। তো সব দিক যদি ভেবে দেখেন, আপনার যদি দৈনিক 8,000, 9,000 এরকম রেঞ্জের বাজেট থাকে, ইফ বাজেট ইজ ইন্ট আ কনস্ট্রেন্ট, দেন মেফেয়ার অফকোর্স ইজ ফর ইউ। এবং যে নেগেটিভ দিকগুলো বললাম সেগুলোর পরেও আপনার যদি বাজেট কনস্ট্রেন্ট না থাকে, এখানে এসে একটা দিন হলেও কাটিয়ে যান। ধরুন এখানে কোনো অফবিট জায়গাগুলিতে ঘুরছেন, ফেরার দিন মেফেয়ারে কাটিয়ে তারপর এখান থেকে এনজেপি চলে যান। এনজেপি ইজ জাস্ট 2.5 hours আগে, আর নিউ মালে গেলে তো আরোই কাছে। যাই হোক, এই ছিল আমার সামেশন অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্সেস ইন ব্রিফ। আমার তো ভালোই লাগলো, আমি হয়তো পরিবারের সঙ্গে আবারও কখনো আসবো।
হ্যাভিং সেড দ্যাট, যেটা আপনাদের এবার আমাকে সাহায্য করতে হবে সেটা হচ্ছে এরকম ভিডিও করতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হয় সেটা আশা করি ধারণা করতে পারছেন। থাকা খাওয়া একদিনে এরকম জায়গায় একটা ভিডিওর প্রোডাকশন কস্ট ইজ অ্যারাউন্ড 15 to 20,000। আমি আশা করি আপনাদের থেকে সেই সাহায্যটা পাবো। যাদের মেম্বারশিপ নেওয়ার ক্ষমতা আছে কাইন্ডলি মেম্বারশিপ নিন, যারা সেটা পারবেন না অ্যাটলিস্ট চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করুন, এটাও যারা পারবেন না তারা অ্যাটলিস্ট ভিডিওটিকে লাইক করুন, 2-4 জনের সঙ্গে শেয়ার করুন, তাহলে অ্যাটলিস্ট ইউটিউবের যে রেভিনিউটা হবে সেটা থেকে আমার খানিকটা ব্রেক থ্রু হবে। এটুকুই বলার। আই এম বিং ভেরি ক্যান্ডিড অ্যান্ড অনেস্ট। আজকে এখানেই শেষ করলাম, পরবর্তী পর্বে ইচ্ছেগাঁও নিয়ে যাব, সেখানে আমার থাকবার এবং সমস্ত যে অভিজ্ঞতা হচ্ছে সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে।